রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, বর্তমানে তারা আহত কর্মী হিসেবে শ্রেণীবদ্ধ মোট ৮২,৪০০ সেনাকে চিকিৎসা দিচ্ছেন। সোমবার ইসরায়েলি গণমাধ্যমকে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। তথ্য অনুযায়ী এর মধ্যে ৩১,০০০ সেনা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রোগ, বিশেষ করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে চিকিৎসাধীন। মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর নতুন করে চিকিৎসা সেবায় যুক্ত হয়েছেন ২২,০০০ সেনা। এর মধ্যে ৫৮% মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মানসিক স্বাস্থ্য সমস্যাকে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য মন্ত্রণালয় প্রতি মাসে প্রায় ১৫০০ আবেদন পাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোমবার জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমান করছে ২০২৮ সালের মধ্যে চিকিৎসাধীন সেনার সংখ্যা ১ লাখে পৌঁছাবে এবং এর অন্তত অর্ধেকের মানসিক রোগ নির্ণীত হবে। মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্যে দেখা যায়, চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ৪৯% বাধ্যতামূলক সামরিক সেবাকালীন, ২৬% রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালনের সময়, ১৩% পেশাদার সেনা হিসেবে দায়িত্ব পালনের সময় এবং ৯% পুলিশি সেবাকালীন আহত হয়েছেন। চিকিৎসাধীনদের ৬৮% বয়স ৪০ বছরের বেশি। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বহুবার অভিযোগ করেছে, ইসরায়েল তাদের হতাহত সেনাদের প্রকৃত সংখ্যা কখনো গোপন রাখছে, কখনো কমিয়ে দেখাচ্ছে। জনরোষ থেকে রক্ষা পেতে কিংবা যুদ্ধরত সেনাদের মনোবল অটুট রাখার চেষ্টায় হতাহত সেনাদের খবর প্রকাশের বিষয়ে মিডিয়ার ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সরকার। ২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা ফ্লাড অভিযানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ থেকে রোমান গোফমানের পালানোর ভিডিও ইসরায়েলি গণমাধ্যমে নতুন করে প্রচার হচ্ছে। সম্প্রতি তাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবে মনোনীত করার পর এই ভিডিও আবার সামনে আসে। প্রচারিত ক্লিপগুলোতে দেখা গেছে, গোফমান সদেরত বসতির কাছে শাহ আর হাহ নেগেভ জংশনে যুদ্ধে অংশ নিয়ে অস্ত্র থেকে ফায়ার করছেন। অল্প সময় গুলি বিনিময়ের পর দৌড়ে পালিয়ে যান তিনি। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংঘর্ষে গোফমান আহত হন। পরে তাকে আশকেলনের বার্জিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তখন তার পদ ছিল ব্রিগেডিয়ার জেনারেল এবং তিনি তজ এলিম ঘাঁটির কমান্ডার ছিলেন। পরে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গোফমান বর্তমানে মেজর জেনারেল। গত বৃহস্পতিবার নেতানিয়াহু তাকে মোসাদের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করেন। তিনি ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন। বার্নিয়ার মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। নিয়োগ ঘোষণায় নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, ৭ অক্টোবরের সংঘর্ষে গোফমান গুরুতর আঘাত পেয়েছিলেন। গোফমানকে নিয়োগ দিতে সিনিয়র নিয়োগ বিষয়ক উপদেষ্টা কমিটির অনুমোদন প্রয়োজন। তবে সিদ্ধান্তটি ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতর ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করছেন, গোফমানের গোয়েন্দা ও দক্ষতার অভাব রয়েছে। ইসরায়েলি চ্যানেল 13 জানিয়েছে, তার নিয়োগ নিরাপত্তা ব্যবস্থার ভেতর পদত্যাগের ঢেউ সৃষ্টি করতে পারে। রোমান গোফমানের পুরনো পিছু হটার ভিডিও আবার সামনে আসায় তার পেশাগত যোগ্যতা ও মোসাদের প্রধান হিসেবে নিয়োগের যথার্থতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের নতুন অনুসন্ধানে দেখা গেছে, কয়েকটি আরব ও মুসলিম দেশের আপত্তির পর যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজার জন্য বোর্ড অফ পিসের সম্ভাব্য সদস্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত সেপ্টেম্বরে প্রকাশিত ট্রাম্পের ২০ দফা যুদ্ধোত্তর গাজা পরিকল্পনার একমাত্র প্রকাশ্যে আসা সম্ভাব্য সদস্য ছিলেন ব্লেয়ার। তখন ট্রাম্প তাকে খুব ভালো মানুষ বলে প্রশংসা করেন। ব্লেয়ারও এই পরিকল্পনাকে সাহসী ও বুদ্ধিদীপ্ত বলে অভিহিত করে বোর্ডে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী ব্লেয়ারের নিয়োগে একাধিক আরব ও মুসলিম রাষ্ট্র আপত্তি জানায়। ২০২৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধের প্রতি তার দৃঢ় সমর্থনই এই আপত্তির মূল কারণ। দৈনিকটি বলছে, এতে মধ্যপ্রাচ্যে তার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আশঙ্কা রয়েছে, বোর্ডের প্রস্তাবিত শাসন কাঠামোয় ফিলিস্তিনিদের ভূমিকা উপেক্ষিত হতে পারে। ব্লেয়ারের কার্যালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও এক ঘনিষ্ঠ সহযোগী দাবি করেছেন, আঞ্চলিক আপত্তির কারণে ব্লেয়ারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। ওই সহযোগীর দাবি, বোর্ডে বর্তমান বিশ্ব নেতাদের অন্তর্ভুক্ত করা হবে এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ব্লেয়ার সে যোগ্যতা পূরণ করেন না।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন ব্লেয়ারকে সবাই গ্রহণ নাও করতে পারেন। তিনি বলেন, আমি টনিকে সবসময় পছন্দ করি, কিন্তু তিনি সবার কাছে গ্রহণযোগ্য কিনা তা নিশ্চিত হতে চাই। দৈনিকটি জানায়, গাজার যুদ্ধোত্তর শাসন পরিকল্পনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে সাজানো হয়েছে। সূত্রমতে, সম্ভাব্য নির্বাহী কমিটির নেতৃত্ব দেবেন জাতিসংঘের সাবেক দূত ও বুলগেরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই এমলাদেনভ। এই নির্বাহী কমিটি বোর্ড অফ পিস এবং একটি ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটির মধ্যে সমন্বয় করবে, যা ট্রাম্পের মূল পরিকল্পনায় ছিল না। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসিতে কর্মরত মার্কিন ও আন্তর্জাতিক কর্মকর্তাদের উপর ইসরায়েলি এজেন্টরা নজরদারি চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সেন্টারে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনাও রেকর্ড করা হচ্ছে। পত্রিকার তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে সেন্টারের মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাঙ্ক তার ইসরায়েলি সমকক্ষকে সতর্ক করে বলেছেন, এখানে রেকর্ডিং বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত মার্কিন নেতৃত্বাধীন এই সেন্টারে ইসরায়েলের কিরিয়াত গাত এলাকায় অবস্থিত। যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যুদ্ধবিরতি চুক্তিতে বিভিন্ন নেতা স্বাক্ষর করার 5 দিন পর এটি গঠন করা হয়। গার্ডিয়ান জানায়, আন্তর্জাতিক কর্মী ও অতিথিরা সেন্টারের ভেতরে ইসরায়েলের রেকর্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন বাহিনী এই অভিযোগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে সেন্টারের বৈঠকগুলো গোপনীয় নয় এবং তারা পেশাদার সংস্থার মতো স্বচ্ছতা ও সম্মতির ভিত্তিতে বৈঠকগুলো নথিভুক্ত করেন। সঙ্গীতের উপর গুপ্তচর বৃত্তির অভিযোগ তারা অযৌক্তিক বলে অভিহিত করেছে। এই সেন্টারের দায়িত্ব যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করা, যার মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশও অন্তর্ভুক্ত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী এতে 50টিরও বেশি দেশ ও সংগঠন যুক্ত। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে বলেন, কাগজে কলমে ওয়াশিংটনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলেও গাজার সীমান্ত নিয়ন্ত্রণ এখনও সম্পূর্ণ ইসরায়েলের হাতে। তার ভাষায়, ইসরায়েলের হাতেই সব। সিএমসিসি সেই হাতের ওপর গ্লাভসের মতো। প্যালেস্টাইন ক্রনিকলের লেখক রবার্ট ইনলাকেশ মন্তব্য করেন, কেন্দ্রটির মূল সমস্যা হলো এটি ইসরায়েলি ভূখণ্ডে ইসরায়েলি তত্ত্বাবধানে পরিচালিত এবং তেল আবিবকে যুদ্ধবিরতির শর্ত মানতে চাপ দেওয়ার বিষয়ে ক্ষমতাহীন। তার দাবি, ইসরায়েল এখন সিএমসিসিকে মানবিক সহায়তার উপর নিজেদের অবরোধ নীতির ন্যায্যতা দিতে ব্যবহার করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, গত জুন মাসে 12 দিনের যুদ্ধে ইসরায়েলি হামলার দ্রুত ও নিখুঁত পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের 36 জন প্রাণ হারিয়েছিলেন এবং হাইফার তেল শোধনাগারও ইরানি বোমা হামলায় 2 বার অচল হয়ে পড়ে। হাইফার তেল শোধনাগার এখনও অচল হয়ে আছে বলে ইসরায়েলি কর্মকর্তারাই স্বীকার করেছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি 12 দিনের ওই যুদ্ধে ইসরায়েলি ক্ষয়ক্ষতির বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইসরায়েল তেহরানের একটি তেল ডিপোতে হামলা চালানোর 5 ঘন্টা পরই হাইফার তেল শোধনাগারে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল আমাদের একটি গোয়েন্দা দফতরে হামলা চালানোর পর আমরা মোসাদের সদর দফতরে হামলা চালাই এবং এতে 36 ইহুদিবাদী নিহত হন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও স্তরগুলো অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি সজ্জিত হওয়ার পরও ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত লক্ষ্যভিত্তিক হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হয় এবং তা ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন স্বীকার করছেন। যদিও প্রথম দিকে ইসরায়েল এইসব খবর গোপন রাখার নির্দেশ দিয়েছিল। নাইনি বলেছেন, ইসরায়েলের 200 থেকে 250টি যুদ্ধ বিমান, রাডার সাইট, যুদ্ধজাহাজ ও সমন্বিত বিমান প্রতিরক্ষার স্তরগুলো একাধিক টার্গেটের ওপর নিখুঁত হামলার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর একটিতেও ঠেকাতে পারেনি। যদিও প্রথম দিকে ইসরায়েল দাবি করেছিল ইরান কার্যকর পাল্টা হামলা চালাতে সক্ষম নয়। জেনারেল নাইনি বলেন, আমরা এটা দেখিয়েছি যে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন তাৎক্ষণিক, সমানুপাতিক ও অত্যন্ত কার্যকর পাল্টা প্রতিশোধের শিকার হবে। শত্রুপক্ষের বিমান বাহিনীর অনেক বেশি পরিমাণগত শ্রেষ্ঠত্ব থাকার পরও ইরান মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার দক্ষতাগুলোর উপর নির্ভর করে ইসরায়েলকে যুদ্ধবিরতি চাইতে বাধ্য করতে সক্ষম হয় বলে তিনি ইঙ্গিত করেন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইরানি ড্রোন শাহেদ 136 থেকে যুক্তরাষ্ট্রের কপি বা অনুকরণ করা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের নীতির বিপরীতে যুক্তরাষ্ট্র এখন বিদেশি কার্যকর অস্ত্রের নকশা অনুসরণ করছে এবং এবার ইরানি প্রযুক্তি ওয়াশিংটনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। দৈনিকটি জানিয়েছে, ইরানি শাহেদ 136 ড্রোনটি একবার ব্যবহারযোগ্য কামিকাজে ড্রোন, যা 215 সিসি কার্বোরেটর চালিত পিস্টন ইঞ্জিন এবং পুশার প্রপেলার ব্যবহার করে। এটি মোটরসাইকেল বা ঘাস কাটার মেশিনের মতো জোরালো ও স্বতন্ত্র শব্দ তৈরি করে এবং 6 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের কম খরচের আক্রমণাত্মক ড্রোন সিস্টেম উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ইরানি ড্রোনটির কপি তৈরি করছে। ইরানি ড্রোনটির দাম যেখানে $20 থেকে $50,000, সেখানে মার্কিন সংস্করণের সম্ভাব্য দাম পড়ছে প্রায় $35,000। প্রতিবেদন অনুসারে এই মার্কিন ড্রোনটি এখন FLM 136 নামে পরিচিত এবং সেন্টকমের নতুন ইউনিট স্ট্রাইক অফ দ্য স্করপিয়ন এর মাধ্যমে পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হচ্ছে। ইরানি ড্রোনের আদলে তৈরি একটি অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের পুরনো মানসিকতায় বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে পর্যবেক্ষক মহলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা পেয়েছি এমন একজন স্বনামধন্য আইনজীবী, যিনি অতি সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বস্তুনিষ্ঠ কথা বলে দর্শক শ্রোতাদের মন জয় করেছেন। আমাদের সাথে আছেন স্বনামধন্য আইনজীবী জনাব শাহরিয়ার কবির। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রথমে দুইটা বলি, ইজ্জতের মালিক স্বনামধন্য বলা যাবে না। আল্লাহ যতক্ষণ আমার কণ্ঠে জবান দিছে, সেই জবান যতক্ষণ বলবে ততক্ষণ আমি বলতে পারবো, যখন বন্ধ করে দিবে তখন আমি বলতে পারবো না। সেজন্য স্বনামধন্য না, আল্লাহ যতটুকুন বলার শক্তি দিবে ততটুকুন যেন সহিভাবে বলতে পারি, সৎভাবে বলতে পারি এবং মানুষকে যেন বিভ্রান্ত না করে এবং মিথ্যা দিয়ে যেন সত্যর অপলাপ না করি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। নিশ্চয়ই আপনি আসলে অতি সম্প্রতি আমরা দেখেছি প্রায় অধিকাংশ গণমাধ্যমে চমৎকার করে কথা বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি বেশ সাড়া এসেছে, সাধারণ মানুষ এটি খুব ইতিবাচকভাবে নিয়েছে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে সমসাময়িক বাংলাদেশ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে একটু কথা বলবো। আমরা শুরু করতে চাই, অতি সম্প্রতি আপনি জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই রায়ের পরে আমরা তার পক্ষ থেকে তেমন একটা প্রতিক্রিয়া দেখিনি। যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখেছি 1975-এ যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেও তেমন একটা আসলে প্রতিক্রিয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার দুইটা ঘটনা খুব মনে পড়ে। একটা ঘটনার সময় আমি দেশে ছিলাম না, আর একটা ঘটনার সময় আমি প্রত্যক্ষ ছিলাম। প্রথমটা হচ্ছে যেদিন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল, তাকে তো মৃত্যুদণ্ড দিয়েছিল, পরে তো অ্যাপিলেট ডিভিশন দিয়ে সেটা যাবজ্জীবন হলো। মৃত্যুদণ্ড দিয়েছিল সেদিন কিন্তু আপামর জনসাধারণ, পুরো দেশ তোলপাড় হয়েছে। হ্যাঁ, কেউ বলতে পারবে না এটা জামাত ইসলাম বা কেউ। এই মানে কি জুডিশিয়াল কিলিং এর যে রায়, সে রায়ের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে এবং 210 জনের মতো শাহাদাত বরণ করে। সেদিন একজন আবার বলতেছে এটা আত্মহত্যা। সেটা ওনারা কি বিষয়ে এটা বলছেন আমি জানি না। এই একটা জিনিস মনে হলো, তাহলে সে কি, সে কোনো দলের নেতা না, সে কোনো প্রধানমন্ত্রী না, সে রাষ্ট্রপতি না, সে কিছুই না। তার নাম হচ্ছে কোরআনের পাখি। সে সারা বাংলাদেশের মানুষকে কোরআনের পথে আহ্বান করছে। এই যে আপনাকে যে কথা দিয়ে শোনালাম, যে আল্লাহ তার কণ্ঠে মানুষের জন্য এইভাবে কবুল করছিল বলেই তার কণ্ঠ এরকম হয়েছে। এইখানে আরেকটা গল্প শুনে আপনার, আমি কিন্তু একসময় বাম রাজনীতি করতাম। তো নওগাঁর নেতা ছিলেন আব্দুল জলিল সাহেব। তা আব্দুল জলিল সাহেব নওগাঁ স্টেডিয়ামে একটা সঙ্গীত অনুষ্ঠান করছিলেন। সে সঙ্গীত অনুষ্ঠানে বাংলাদেশের যত শিল্পী ছিল, ইনক্লুডিং মানে এই সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে এন্ডো কিশোর থেকে শুরু করে যত লোক ছিল সবাইকে দিছে। আচ্ছা,
এবং সেটা স্টেডিয়ামে ছিল এবং তোফায়েল আহমেদ থেকে শুরু করে আমর হোসেন আমর সবাই গেছিল, প্রচুর লোক হয়েছিল। পরের দিন হচ্ছে নওগাঁতে তফসির মাহফিল করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এবং পরের দিন হরতাল ডাকা হলো। তাই আমি বললাম, আগে বাম ফ্রন্ট করতাম, বাম রাজনীতি করতাম, দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে তো আমাদের নেগেটিভ ধারণা ছিল, কিন্তু তারপরও মানে কিরকম হরতাল ডাকার পরও লোকজন হয়েছে কিনা দেখার জন্য গেছিলাম। যে দেখলাম ওই দিন গান শোনার জন্য যদি 10 জন এসে থাকে, এই হরতালের মধ্যে 100 জন লোক আসছে, কারণ রাস্তাঘাট সব বন্ধ হয়েছে। ওহারাজ হরতাল ডেকে বাস টাস কিন্তু সব বন্ধ করে না। তার মানে কি, আল্লাহ এই জমিনকে কেন খালি যায় নামাজ বললেন? দেখেন, এই জমিন উর্বর হয়ে আছে ইসলাম কায়েমের জন্য, কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ বলেন আর আওয়ামী লীগ বলেন, এদের মূল এজেন্ডা কি? এদের মূল এজেন্ডা কিন্তু যাতে এখানে ইসলাম কায়েমটা না হয়। এখানে অন্য কিছু না, এখানে জামাত ইসলাম না, অন্য কিছু না। যে ইসলামের কথা বলবে সে হচ্ছে ইন্ডিয়ার শত্রু, সে হচ্ছে আওয়ামী লীগের শত্রু। আর একটা উদাহরণ দিই, অধ্যাপক গোলাম আজম সাহেব যেদিন মারা গেলেন, হাসপাতালে তো দেখলেনি, পুলিশ অনেক গিয়া করার পর তাকে ছাড়লেন, বাইতুল মোকাররমে জানাজা হলো। তা আমি সেই জানাজায় গেলাম, জানাজা পড়লাম। পড়ার পরে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর চিন্তা করতেছি, একটা লোককে সারা জীবন আমরা ছাত্র বয়সে বলে আসছি রাজাকার, একটা লোককে আপনি পানিশমেন্ট দিলে কি হিসাবে? যুদ্ধ অপরাধী হিসাবে। এবং সেই সময় আওয়ামী লীগ সরকার, পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে দিছে, ঢাকাতে কেউ আসতে দিবে না। সেই অবস্থাতেও তার বাড়ি পর্যন্ত যেতে আমার এখনো মনে আছে 15-20 মিনিট লাগছিল, এত মানুষ হয়েছিল। তার মানে কি, আল্লাহ যাকে সম্মানিত করবেন তাকে আমি আপনি অসম্মানিত করতে পারি না। শেখ সাহেব মারা গেলে, কেন মারা গেলে? কর্নেল ফারুক, রশিদ এদের তো মৃত্যুদণ্ড দিলে, এবং যেটা শোনা যায় যে মেজর বজলুলের গলা নাকি শেখ হাসিনা নিজের হাতে কেটেছে। যদি তাই করে থাকেন, তার মানে কি, যে আইনকে নিজের করবে না, যে নিজের হাতে, মানে আওয়ামী লীগ আসলে এ দেশকে কোনোদিন অন করেনি, আওয়ামী লীগ কোনোদিন মুক্তিযুদ্ধ অন করেনি। শেখ মুজিব, অনেকেই বলে শেখ মুজিবের জন্য যুদ্ধ হয়েছে, এই অনেকেই আমি দেখি। যে লোকটা 9 মাস ছিল না, যে লোকটা আগরতলায় যে ষড়যন্ত্র করলো পাকিস্তান ভেঙে দেওয়ার, যে লোকটার 72 থেকে 75 সালে দেখেন প্রেসক্রিপশন ছাড়া, ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছাড়া চলেনি, ইন্ডিয়া এই দেশ থেকে সব নিয়ে গেল, কিছু বলল না, তাহলে সে লোকটা কিভাবে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে সারা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে? এটা তো সে চায়নি। ফলাফল, তার জানাজায় লোক পাওয়া যায়নি। হাসিনা এত বছর চালালো, তার দলের লোকজন দেখিতেও, মানে তার ছেদে ওই দিন ইয়াতে এক ইন্ডিয়ার সাক্ষাৎকারে বলতেছেন যে সাকসেসফুল লকডাউন হয়েছে। এর চেয়ে আর মিথ্যা আর কি হতে পারে? সো এরপরও কিছু মানুষ, আল্লাহ যে বলে না, আল্লাহ সমিয়ন উমিয়ন বুকমন, আল্লাহ যদি কাউকে দেখার, শোনার, বলার তৌফিক না দেয়, আমি আপনাকে বলতে পারবো। সো আমি এতটুকুনি বলবো, রিপারকেশন না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে আপনি যদি ইসলামের বিরুদ্ধচারণ করেন, আপনার করুণ পরিণতি ছাড়া ভালো পরিণতি পৃথিবীতে কোনোদিন না। সেটা আসলে আমরা দেখেছি। আসলে আপনি চমৎকার করে গুছিয়ে বলেছেন। আমরা একটা বিষয় জানতে চাই যে আসলে শাসক হিসেবে, এটা অনেকেই জানতে চায় যে শাসক হিসেবে শেখ মুজিবুর রহমান এবং স্বৈরাচার শেখ হাসিনার মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা আপনি কোথায় খুঁজে পান? দেখেন, খুব আশ্চর্যজনক লাগলো। সেদিন এক টকশে গেলাম, এক সাংবাদিক সাহেব বলতেছে, রাখেন আপনার কনস্টিটিউশন, রাখেন আপনার বই। আমি বড় অবাক হলাম যে গত 15-17 বছরে আমাদেরকে হীরক রাজার দেশের ছবিটা আপনি দেখছেন কিনা জানি না, ওখানে রাজা একটা জাদুর বক্স বানাইছে,
সেখানে সমস্ত মানুষকে নিয়ে যাওয়া হতো আর মগজ ধোলায় দেওয়া হতো। কি মগজ ধোলায় দেওয়া? ওখান থেকে বের হয়ে আসবে আর বলবে হীরক রাজার দেশে রাজা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো রাজা, মানে সে আর অন্য কিছু দেখতে পাবে না। তা আমার কাছে মনে হয়েছে যে 17 বছরে কিছু মানুষকে এরকম মুখস্থ করে বলতে বলতে তোতা পাখির মতো হয়ে গেছে যে এখন আপনি যখন বই দেখাতে যান তখন তারা কি করে সেটাকে দেখতে চায় না, কারণ সত্যকে তো আপনি ভয় পাবেন। আর আমরা মানে এই প্রফেশনের কারণে হোক, আমি কোনোদিন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একটা হাদিসও তুমি বিশ্বাস করবে না যদি তার অথেন্টিসিটি না থাকে। তা আমি যেটার অথেন্টিসিটি নাই সেটা আমি কেন বিশ্বাস করতে যাব? প্রথমে বলি আপনার, শেখ সাহেব আওয়ামী লীগ যখন গঠন হয় তখন আওয়ামী লীগের নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। এবং কেন আওয়ামী লীগ গঠন করলো? মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এনারা কেন আওয়ামী লীগটা গঠন করা হয়েছিল? এবং আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতেছি, যতদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ না করলেন ততদিন তো শেখ মুজিবুর রহমান সিনে আসেন। মানে 63 সালের আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান কি হয়েছেন? মন্ত্রী হয়েছেন, কিন্তু সে তো আর দল চালান না। এবং 55 সালে দাবি উঠল আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে সেকুলার করা হোক। আমরা তো পাকিস্তান জাতির সৃষ্টি কিসে? দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে। ডেফিনেটলি দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে তো আমাদের একটা আজব ভাবে আমাদেরকে কি করা হলো? বিচ্ছিন্ন করা হলো। এবং আরো একটা জিনিস দেখেন, আপনি যখন বিচ্ছিন্ন করছেন এই পূর্ব পাকিস্তানে, পূর্ব বাংলায় ঢাকা মেডিকেল কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আর কিছু ছিল না। ছিল 10টা চিনির কল ছিল আর কিছু টেক্সটাইল মিল ছিল। পাওয়ার নাই কিছু নেই, তারপরে দেশে আসার জন্য কি আকুতি। উনি জানেন ওখানে পড়ে থাকার মধ্যে তার কত বেদনা। এখানে লক্ষ লক্ষ তার নেতাকর্মী আছে। সেই জায়গায় যখন এই কথা বলে তখন আপনাকে দুইটা জিনিস মনে রাখেন। আজকে দেখেন আর একটা জিনিস আমি এমনি একটু বলে দিই আপনার ওই উত্তরের প্রসঙ্গে। আজকে বিডিআর হত্যাকাণ্ডের কিন্তু তদন্ত কমিশন রিপোর্ট বের হয়েছে। রিপোর্টে কিন্তু উঠে এসছে ভারত এটার সাথে জড়িত। ভারত জড়িত না, কিলিং মিশনে ভারতের স্কোয়াড ছিল। আজকে আপনি কি গ্যারান্টি দিবেন এখানে এখনো কিলিং স্কোয়াড নাই? এর চেয়ে আর আমার এই বেশি আর কিছু বলার আমার এই মুহূর্তে আমার মনে হয় প্রয়োজন নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু মধ্যপ্রাচ্য ইস্যুতে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আপনি জানেন যে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি যে আগ্রাসন গাজা উপত্যকায় ফিলিস্তিনের ভূখণ্ডকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনা নিয়ে তারা গেল 2 বছরের বেশি সময় ধরে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়েছে, গণহত্যা করেছে। অতি সম্প্রতি আপনি দেখেছেন যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও আমরা দেখছি আন্তর্জাতিক আইনের কোনো ধরনের তোয়াক্কা না করে তারা কিন্তু আবারও দেখা যায় প্রতিদিনই আবার কিন্তু গাজায় হামলা চালাচ্ছে। বিষয়টা নিয়ে আসলে আপনার ভাবনা বা আপনার মতামত জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে বলছে যে দজ্জালের এই পৃথিবী চালাবে দজ্জাল কয়দিন? 40 দিন। 40 দিনের প্রথম দিন হবে হচ্ছে 1 বছরের সময়, দ্বিতীয় দিন হবে 1 মাসের সময়, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সময়। এবং এই প্রসঙ্গে আমি কেন এই কথাটা নিয়ে আসলাম, ক্যাপিটালিস্ট ব্যবস্থা আমার কাছে, আমি মনে করি ক্যাপিটালিস্ট ব্যবস্থাটা হচ্ছে দজ্জাল। কেন? আমরা এখন একটা বাড়ি কিনবো, এই ব্যাংক থেকে লোন নিই, আমি যে সুদ হারাম এটাকে আমি হারাম মনেই করতেছি না। ইভেন আমি অবাক হয়ে হজ করতে যাচ্ছি নাকি মানুষ ব্যাংকের লোন নিয়ে। আল্লাহ যেটা বলছি যে আমি যেটা দজ্জাল যেটা দেখাবে সেটা আমি বলছি হারাম, কিন্তু তোমার কাছে সেটা কি মনে হবে? হালাল। সেটা তোমার কাছে মনে হবে বেস্ট। ক্রেডিট কার্ড ছাড়া আর কি চলবে? আপনি আজকে কোনো প্লেনের টিকিটই কাটতে পারবেন না ক্যাশ টাকায়। ক্যাশ টাকা নিয়ে কোথাও যান, প্লেনের টিকিট কাটতে পারবেন না। কেন? ক্রেডিট কার্ড ছাড়া আপনি পারবেন না। তাহলে দজ্জাল আপনাকে এমন ব্যবস্থা করে দিচ্ছে যে আপনার ওর মধ্যে ডুবতেই হবে। আমি এই কথাটা কেন বললাম, এই ইকোনমিক সিস্টেম যে ক্যাপিটালিস্ট সিস্টেম, এটা তো ইহুদিদের তৈরি, এটা ইহুদিদের তৈরি। এবং পৃথিবীর মোট সম্পদের কিন্তু এখন প্রায় 70% মালিক কিন্তু ইহুদিরা। যত বড় বড় ব্যাংক, আমেরিকার যত ব্যাংক দেখবেন সব ব্যাংকের মালিক হচ্ছে তারা।
সেন্সবেরি, টেস্কো, এই যে কোক খান, সব কিছুর মালিক তারা। কিন্তু একটা ছোট্ট একটু ভূমি, কিন্তু তারা সারা পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। এখন মানে দুঃখে বলতে হয়, আজ আরব ভূখণ্ড কেন 22 ভাগে ভাগ হলো? আরব ভূখণ্ড তো 22 ভাগে ভাগ হওয়ার কথা ছিল না। বেলফোর এগ্রিমেন্টে আফ্রিকার কোনো দেশে দিল না কেন? আফ্রিকায় তো এই বিরান ভূমি এত ছিল, সাহারা ভূমির মধ্যে ছিল, মরক্কো ছিল, কত জায়গা ছিল, ল্যাটিন আমেরিকা ছিল, এইসব জায়গায় দিল না কেন? এবং আপনি কোনদিন গুগলে দেখছেন কি না, গুগলে আপনাকে একটা জিনিস দেখায়। আপনি তো বলতেছেন, যদি গুগলে লিখবেন আপনি ফিউচার ম্যাপ অফ ইসরায়েল লেখেন, দেখতে পাচ্ছেন? আমি যদি এখন দিই গ্রেটার বাংলাদেশ বলে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বার্মা সব মিলে যেটা ম্যাপ দিই, গুগল ছাপাবে না, প্রশ্নই আসে না। এই দেখেন এই ম্যাপে কি কি দিছে দেখেন, জর্ডান, ইসরায়েল, ইজিপ্ট, ইরাক, সিরিয়া সব মিলে হচ্ছে গ্রেটার ইসরায়েল। এবং সেটাই দেখেন আপনি দিলে আসতেছে। তার মানে এই আগ্রাসন পাওয়ার যার, রাইট তার, এই সিস্টেমের উপরে কিসের ইন্টারন্যাশনাল ল? আইসিসি তার উপরে ইয়া দিল, নেতানিয়াহুর উপরে কি দিল? ওয়ারেন্ট ইস্যু করলো। কিসের ওয়ারেন্ট? ওয়ারেন্ট খালি কার উপর বলবৎ হবে জানেন? গাদ্দাফির উপর। ওয়ারেন্ট হবে সাদ্দামের উপর। যেখানে মুসলমান সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ল, সেখানে হচ্ছে মানবাধিকার কর্মী, সেখানে হচ্ছে যেখানে মুসলমান খাই না, যেখানে একটু শরিয়ার শ শুনবেন সেখানে সবাই লাফায়া পড়লো, এই মেয়েরা তোমাদের যার পড়ালেখা হবে না। ঠিক, আপনি দেখেন তো যে ইরানে কত % মেয়ে সরকারি কাজ চাকরি করে। আজকে আমাদের মুসলমানদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ, ওআইসি তার কাজ তো করতে পারতেছে না, করেনি। ওআইসি আজ পর্যন্ত কি ন্যাটোর মতো একটা সামরিক জোট তৈরি করতে পারছে? ওয়ার্সোর মতো একটা সামরিক জোট তৈরি করতে পারছে? পারেনি। আজকে আপনি ইউরোপিয়ানে দেখলাম মুসলিম দেশ, সেগুলো দেশের জন্য কি কিছু করতে পারছে? পারেন। তার মানে কি, আমি মুসলিম উদাহরণ দিলে, আমার মুসলমান, আমি তো, আমাকে তো আপনি 71 সালে রেস্কিউ করতে পারলেন না ভারতের আগ্রাসন থেকে। তাহলে সেই ক্ষেত্রে আজকে যখন আপনি ইসরায়েলের কথা বলতেছেন, বেলফোর এগ্রিমেন্ট, না ভাই, সে দেখায় দিছে তোমাদের অস্তিত্ব রাখবো না মিডল ইস্টে। মিডল ইস্টে জয়নবাদ আমি কায়েম করে ছাড়বো, এবং সেই কায়েমের মধ্যে আপনি অলরেডি ঢুকে গেছেন। কিভাবে? ওই ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে। সো আজকে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা বলছেন, ইন্টারন্যাশনাল ইকোনমির কথা বলছেন, এই ইন্টারন্যাশনাল ইকোনমি ওই জয়নিজদের জন্য তৈরি, আমার আপনার মুসলমানদের জন্য তৈরি না। ওই জন্য আমি আপনাকে বলছেন যে সবার উচিত সূরা কাহাবের এই ইন্টারপ্রিটেশনটা, তফসিরটা, সেটা যে তফসির থেকে হোক, ইবনে কাসির থেকে হোক, আর আপনার যেটা ইচ্ছা সেখান থেকে পড়েন। পড়লে বুঝবেন কেন মানুষকে আল্লাহ বলছিল যে গুহায় যে থাকো। যুবকেরা যে গুহায় গিয়েছিল, কেন গিয়েছিল? আজকে যদি আমি সুদ ছাড়া চলতে না পারি, তাহলে আমার গুহায় যাওয়া ছাড়ার কোনো উপায় আছে? সেই গুহাটা এখন আল্লাহর উপকর্তা আমার ফিলিস্তিনি ভাইরা আল্লাহ তুলে নিচ্ছে। এটা আল্লাহ তাদের জন্য সবচেয়ে বড় উত্তম পুরস্কার, কারণ তারা জিহাদের ময়দানে শহীদ হচ্ছে। আর যদি জীবিত থাকে তাহলে তো আমাকে এই সুদের মধ্যে ঢুকতে হবে। আর না হলে আমি যেরকম চিল্লায় যাচ্ছি, চিল্লায় দেবো মৃত্যু রাখ পর্যন্ত, কখন দেখবেন একটা বুলাইটা ওকে মেরে ফেলে দিতেছে সে। সেটা এই জন্যই বলি যে আপনি দেখেন মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোর তুলনায় যদি আমি স্পেসিফিক ইরানের কথা বলি, আপনি দেখবেন যে এই যে লম্বা সময়ে আগ্রাসন ইসরায়েলের ফিলিস্তিন ভূখণ্ডে, এই সময়টার মধ্যে কিন্তু চলতি বছরের জুন মাসে আপনি দেখেছেন যে 12 দিনের কিন্তু একটা যুদ্ধ হয়ে গেছে। হঠাৎ করেই কোনো ধরনের ওই যেটা বললাম যে আসলে আইন কানুনের, আন্তর্জাতিক আইনের কানুনের তোয়াক্কা না করে হঠাৎ করে তারা ইরানে আক্রমণ করে বসলো। যদিও আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, ইরান কিন্তু যে ঘুরে দাঁড়িয়ে তারা কিন্তু সমুচিত জবাব দিয়েছে ইসরায়েলকে, যেটা সারা পৃথিবীর মানুষ বলছেন যে আয়াতুল্লাহ খামিনি শক্তভাবেই আসলে তিনি জবাব দিতে পেরেছে। এই যে 12 দিনের যুদ্ধ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ইরানের যে ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা ছিল, শুনে সংখ্যা দিয়ে কোনদিন বিজয় হয় না, এবং শক্তি দিয়ে কোনদিন বিজয় হয়। আপনার এই প্রসঙ্গে এটা বললাম যে ইরান জোর যার মুল্লুক তার, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কেন আমরা সবাই বিশ্বাস করি সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সবাইকে মেরে ফেলে দিলে কি যায় আসে?
পৃথিবীর কোথাও দেখছেন যে একটা বিধর্মী এই আজকে সকালে হাদিস পড়তেছেন, বললো যে 2 জন লোক জান্নাতে যাবে, কি যে মেরে ফেলে দিবে সেও যাবে, যে মারা গেছে সেও যাবে। আমি বললাম এটা কেমন কথা হলো, প্রথমটুকুন পরে দেখলাম যে প্রথমে একজনকে মেরে ফেলেছে সে মুসলমান, তাহলে সে শহীদ হয়ে গেল। যে মেরে ফেলে দিলে সে পরবর্তীতে কনভার্ট হয়ে সে আবার মুসলমান হয়ে গেছে, যে সে আবার যুদ্ধ করতে যায় শহীদ হয়ে গেছে। কথা হলো আমাদের মুসলমানদের সবচেয়ে বড় লাভ কি? আমরা জীবিত থাকলেও লাভ, মারা গেলেও লাভ। এই জিনিসটা যখন আপনার মধ্যে এই ইন্সপিরেশনটা আসবে, যে একটু বললাম মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকে আসছি মাটিতে যাব, আমার আর ভয় কি? তখন আপনার সামনে পৃথিবীর হিমালয় দাঁড়ালেও সে পারবে না তো, কেন আল্লাহর রহমত আছে তো এই জায়গায়। না হলে বদরের যুদ্ধে আমরা ঢাল নাই তরল আমরা জিততে পারি, আবার ওহুদে আমরা হেরে গেলাম, ওহুদে আবার আমরা হেরে গেলাম। তার লাগে যে একটু আগে বললাম যে 2 জন মানুষকে আল্লাহ কি করবেন, সো আল্লাহ কাকে গাইড করবেন, কাকে পুরস্কৃত করবেন, কাকে বিজয় দান করবেন, এটা একমাত্র আল্লাহ। এবং এই ইরান যেটা করলেন বা করা হলো, এই যে এইভাবে দেখেন, আপনি এটা বলছেন গাড়িতে একজন জেনারেল যাচ্ছেন, আপনি উপর থেকে বোমা মেরে দিলেন, এটা ইন্টারন্যাশনাল ল কোথায় আছে রে ভাই? সো ইসলাম যারা, আমরা যারা কি করি, ইসলামের মানে প্র্যাকটিস করি, বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা এতটুকুনি জানি আমাদের সর্বোচ্চ আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করে, ইফতার পাওনা তো কিছু নেই। সো ইরান যেটা করছেন আল্লাহ সেটা করাইছেন, কিন্তু তাই বলে কি দেখেন ফিলিস্তিনিতে কি বন্ধ হয়ে গেছে, হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে? হয় না, হয়। ফিলিস্তিনের চারিদিকে আমাদের মুসলিম কান্ট্রিগুলো নাই, আমরা কি করছি? আমরা সাহায্য বলতে পাঠাতে পারতেছি না। আমরা কি আসলে এত অসহায়? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? যেখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোও কিন্তু এই সংকটে কিন্তু পাশে দাঁড়ায়নি। আমরা দেখিয়েছি সেখানে ইরানের মতো দেশ শুরু থেকেই কিন্তু এই যে ফিলিস্তিনি সংকটে সবসময় পাশে। যেটা বলছিলাম যে আমরা শেষ করার আগে আমরা ক্যারিবীয় অঞ্চলে যে সাম্প্রতিক সময় যে অস্থিরতা চলছে সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। যেটা বলছিলাম যে আমেরিকা এখানেও তার সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ভেনেজুয়েলা যে সংকট তৈরি হয়েছে আপনি জানেন, নৌবহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টা নিয়ে আসলে আপনার মতামত জানতে চাই, আসলে বিষয়টা কীভাবে শোনে? এখানেও তারা সেই একই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শোনেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আপনি একটা জিনিস দেখেন, আপনার এই উত্তরটা আমি আর সহজ করে দিই। সোমালিয়ায় যখন দুর্ভিক্ষ হবে, যখন সোমালিয়ান বাহিনীতে যে কি করে জানেন, এই অ্যাটমিক এনার্জি যত বজ্র নিয়ে যা সোমালিয়ান উপকূলে ঢেলে দিত, এবং সেই জন্য সোমালিয়ার বেশিরভাগ মানুষের কি হতো জানেন, ক্যান্সার হতো, এবং তাদের শরীরে পুষ্টি টুষ্টি কিছু থাকতো। ওরা এটার জন্য কি করা শুরু করলো, তারা করা শুরু করলো জাহাজকে, যাতে বজ্র ফেলতে না পারে। তখন না, ওরা সব পাইরেট, ওরা কি করতেছে, ওরা হচ্ছে জাহাজে আক্রমণ চালাচ্ছে। বাট দ্য ট্রু ইজ ওখানে এই অ্যাটমিক এনার্জির আবর্জনা ফেলা হতো। ঠিক সেরকম মার্কিন সাম্রাজ্যবাদ এটা এখন অস্তিমিতের দিকে, এবং এই অস্তিমিত হওয়ার আগে সারা পৃথিবীতে একটা ভলাটাইল অবস্থা সৃষ্টি হবে। সেটা আপনি নিকারাগুয়া বলেন, সেটা আপনি হন্ডুরাস বলেন, সেটা ক্যারিবিয়ান বলেন, আর কানাডা বলেন, সারা পৃথিবীতে সমস্ত জায়গায় একটা কেওয়াজ না করলে তারা খাবে কি? এবং আপনি একটা জিনিস দেখেন, সাম্রাজ্যবাদের মূল লক্ষ্যটা কি? লুট করা। তার 2টা জিনিস লুট করে, মানুষের ইমান লুট করে আর সম্পদ লুট করে। আমার থাকলো, আপনার যদি কেউ পারেন, রুটস বলে একটা সিরিয়াল আছে, মুভি আছে, এই রুট মুভিটা দেখেন যে কিভাবে কালোদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। আফ্রিকায় সমস্ত মানুষের মুসলমান ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হলো, কিভাবে সে লোকগুলোকে অপ্রেসড করে একটা সময় এসে আপনি দেখেন যে আমেরিকাতে যত কালো আছে সবার পুরোপুরি মুসলমান আছে, তারা খ্রিস্টান, অ্যাংলিকান খ্রিস্টান হোক আর যেটাই হোক। বরাক ওবামার দেখ। সো সাম্রাজ্যবাদের নীতিটা কি? সাম্রাজ্যবাদ তো তার কারণেই ইন্টারন্যাশনাল ল তৈরি করছে, ভায়োলেটও করবে তার কারণ। আমরা সেজন্য সাম্রাজ্যবাদীতে বিশ্বাস করি। আমরা কিসে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি এমন একটা ইনসাফ ভিত্তি। ইনসাফ মানে কি? যেখানে সবাই সমান, যে বিধর্মী তাকেও আমি রক্ষা দিব, আর আমি আমার ভাইকেও রক্ষা করব।
আল্লাহ আমাদেরকে সবাই শোনার এবং এগুলো করার তৌফিক এনায়েত করুন। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছে সেজন্য। আপনাকেও ধন্যবাদ এবং আল্লাহ যেন সবকিছু কবুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে বিশেষ কোনো অতিথির সাথে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওরে পাশে